এসআইআরে যদি চার জায়গায় চারজন মানুষ কোনোভাবে অসুবিধায় পড়ে থাকেন, তাহলে সেটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন 400 জায়গায় সেটা হয়েছে। তো লক্ষ লক্ষ মানুষ তো এসআইআর হিয়ারিং করে চলে গেছেন। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে একদিন দেখলাম একটা খবরের কাগজে একজন 100 বছর প্রায় বয়স হয়ে গেছেন এক বৃদ্ধা মানুষ, তাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দুদিকে তাকে ধরে নিয়ে চলছেন। কিন্তু একটা ফটো অপরচুনিটি তৈরি করা, এটা তো তার প্রকৃতপক্ষে তার হেনস্থা করছেন তার বাড়ির লোকেরা। এটা ইলেকশন কমিশনে গিয়ে বললেই, বা আরোদের কাছে গিয়ে বললেই তারা ওই বাড়িতে গিয়ে এটা চেক করে আসতে পারতেন। তার জন্য পত্রিকায় বা খবরের কাগজে ছবি তোলার কোনো দরকার ছিল না। এটা ফটো অপরচুনিটি তৈরি করা, এগুলোকে হেনস্থা বলে চালানো হচ্ছে। এগুলো আদৌ হেনস্থা নয়। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত একটি রায়তে বলেছেন টেট পরীক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষকে একযোগে শিক্ষক নিয়োগ করতে অংশ নিতে। হ্যাঁ, কি বললেন? সারা ভারতবর্ষে টেট পরীক্ষার মাধ্যমে একসঙ্গে সারা ভারতবর্ষে পরীক্ষা দিতে হবে, দিয়ে নিয়োগ হবে। কিন্তু সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ সরকার এবং তামিলনাড়ু সরকার সেই নির্দেশিকা চালু করলেও এই রাজ্য সরকার এখনো পর্যন্ত এই ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি। দেখুন, এই রাজ্য সরকার মনে করে যে তারা ভারতবর্ষের বাইরে অন্য কোনো গ্রহের একটা রাজ্য। তারা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার যা বলে সেটাকে অবহেলা করতে, তাকে ইগনোর করতে, এইভাবেই চলতে অভ্যস্ত। সুতরাং এই রাজ্য সরকার যা করবে তার জন্য এখানকার মানুষ বিপদে পড়বেন। স্যার, আমরা সবাই দেখলাম মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে লড়তে। আপনি দীর্ঘদিন বিচারপতি ছিলেন, আপনি কিভাবে দেখলেন বিষয়টা যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে নিজেকে? আমি একটা নাটক হিসেবে দেখলাম, এটা একটা নাটক হলো এবং তার কোনো লাভই তিনি ওঠাতে পারলেন না, উল্টে তার বদনাম হলো। এমন আইনজীবী হলেন, এমন আইনজীবী যে তিনি তার ডিজিকে শোকজ করে এলেন, শোকজ খাইয়ে এলেন ডিজি অফ পুলিশকে। স্যার, আপনি কিছুদিন আগে একটা সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির কথা আপনি সামনে আনবেন, সেটা কিছু বলতে চাইবেন? হ্যাঁ, গতকাল আমি কতগুলো কাগজ পেয়েছি, সেটা আমি এখন খতিয়ে দেখছি। যতদূর দেখেছি তাতে রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায়, তেমনি সিবিআইকেও কাঠগড়ায় তোলা যায়। তো আমি চিন্তা ভাবনা করছি যে একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই ব্যাপারটা নিয়ে আবার উঠে পড়ে রাখবো। অনেকেই একসঙ্গে বলে তো বুঝতে পারবো না। না, হ্যাঁ, কি বলছি? সিবিআই না, সিবিআই এর যা কাজ করার কথা ছিল সিবিআই এরই কথা অনুযায়ী সেটাও সিবিআই করেনি। প্রশ্ন করছেন যে ইডি বা সিবিআই তাদেরকে তো কোন রকম সাহায্য করেনি, তারা কোন রকম তদন্ত করেনি, উল্টে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তারা যদি বেশি চাপ দেন তাহলে সেটা কলকাতা পুলিশের কাছে নতুন করে আবার সেটা পাঠিয়ে দেবে তদন্তের ভার। এই তদন্তের ভার সিবিআই এর পাঠিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই, এটা পাঠানোর ক্ষমতা আছে একমাত্র আদালতের। সুতরাং তাদের যে এইভাবে ভয় দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদেরকে ভয় দেখানোর জন্যই ভয় দেখানো হচ্ছে, আসলে কিছুই হবে না, মানে এইরকম কিছু হবে না। সিবিআই এর তদন্ত সিবিআইকেই ঠিক করে করতে হবে। আর কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমরা একটু কে করবেন? আপনি করবেন? আপনার প্রশ্নগুলো বড্ড বড় হয়, একটু ছোটটা দিন না। স্যার, যেটা ডিএ মামলায় রায় পাওয়া গেছে যে আজকে 25% টাকা রাজ্য সরকারের কর্মচারীদের তাদেরকে দিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে। সেই টাকা দিতে গেলে এখন 10,400 কোটি টাকা প্রায় লাগবে, এবং সেই টাকা দিতে গেলে তখন লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী প্রকল্পের ভাড়ারে টান পড়ে যাবে। তার জন্য এখন নতুন করে রাজ্য সরকার দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্টে। কি বলবেন? না, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, কিন্তু আইনটাকে যেটা সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে, সুপ্রিম কোর্টের ডিক্লেয়ার করা জিনিসটা তো আইন হিসেবে গণ্য হয়।
সেটাকে বদলাবেন কি করে? তাদের হাতে কি নতুন? তো সুপ্রিম কোর্ট বহুদিন ধরে শুনেছে, বহুদিন ধরে চিন্তা ভাবনা করেছে, তারপরে এই রায় দিয়েছে। সুতরাং এইসব এই যাতে এই রায় মানতে না হয়, যাতে এই রায় মানার ব্যাপারটা পিছিয়ে দেওয়া যায়, সেই জন্য রাজ্য সরকার এসব ছক দিচ্ছে। ভোট পর্যন্ত রায়টা পিছানোর হ্যাঁ, ভোট পর্যন্ত রায়টা পিছিয়ে নিয়ে যাওয়ার কি উদ্দেশ্য? ভোট পার করে দেওয়া? সেটা আমি বলতে পারবো না তারা কি কৌশল অবলম্বন করবেন। মানে রাজ্য সরকার যদি রিভিউ পিটিশনে যায়, রিভিউ পিটিশনে যেতেই পারে, কিন্তু রিভিউ পিটিশন সাধারণত সুপ্রিম কোর্ট গ্রাহ্য করে না। আমি আমার জীবনে কোনোদিন দেখিনি যে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন গ্রাহ্য করেছে। নমস্কার, তাহলে আজকে এই অবধি থাক। আমরা এই চার্জশিটটা একটু সবাইকে রিলিজ করবো। দেখি একটা একটা নিয়ে দাঁড়ান। বিধানসভা বড় ঠিক আছে, ধন্যবাদ সকলকে। বলুন, বন্দ্যোপাধ্যায় আজকে হ্যাঁ? বলেছেন, নির্বাচন কমিশনকে কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হ্যাঁ। নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বলেছেন, হ্যাঁ। নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বলেছেন ওরা যাদেরকে সাসপেন্ড করবে আমরা তাদেরকে প্রমোশন দেব। এফআইআর কে এত ভয় পাচ্ছেন কেন? আমরা এফআইআর কে অত ভয় পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এত এফআইআর হয়েছে। একজন মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব ভালো এই তো। কথা বলছেন। তিনি ধীরে ধীরে কনস্টিটিউশনাল যে প্রফেশনস আছে, একটা সরকার চালানোর, একটা রাজ্য চলার, তার বিরুদ্ধে চলে যাচ্ছেন। এটা উনি হয়তো অনুধাবন করছেন না। তিনি এসব বলতে পারেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থাও হতে পারে। তাকে করতে দিন না, প্রমোশন দিতে দিন, তাকে আরো যা যা করার সে করতে দিন। সেগুলো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটি যদি তিনি ধ্বংস করতে চান, তাহলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা সেটাও কনস্টিটিউশন